আজ আমি আপনাদের এমন এক সিনেমার গল্প বলবো যা কোনো সাধারণ সিনেমা নয়। এটি 2003 সালে মুক্তি পাওয়া এক কোরিয়ান মাস্টারপিস, যা একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো। সিনেমার শেষ দৃশ্যটি বাস্তব আর কল্পনাকে এমনভাবে এক করে দেয় যা আপনাকে স্তব্ধ করে দেবে। গল্পের শুরু হয় 1986 সালের দক্ষিণ কোরিয়ার একটি শান্ত ও সাধারণ গ্রাম হওয়াসংয়ে। গ্রামের একটি সেচের নালা থেকে বেশ কিছুদিন ধরে পচা একটা গন্ধ আসছিল। ব্যাপারটা তদন্ত করতে আসেন ডিটেকটিভ পার্ক ডুমান। তিনি নিজেকে গ্রামের সবচেয়ে চালাক ডিটেকটিভ ভাবেন, যার চোখের সামনে দিয়ে কোনো অপরাধী পালাতে পারে না। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। নালার ভেতর হাত পা বাঁধা অবস্থায় একটি মেয়ের লাশ পড়ে আছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই কোত্থেকে একদল বাচ্চা এসে ক্রাইম সিনে ঢুকে পড়ে আর লাশের আশেপাশের প্রমাণগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। ডিটেকটিভ পার্কের আনাড়ি টিমের কারণে তদন্তের শুরুতেই গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যায়। পার্ক সাহেব তার পুরনো স্টাইলে তদন্ত শুরু করেন। এলাকার যত ছিচকে চোর, টাউট সবাইকে ধরে এনে জেরা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই খুনের কোনো সূত্র খুঁজে পান না। যখন কেসটা প্রায় বন্ধ হওয়ার পথে, ঠিক তখনই গ্রামবাসী আরেকটি ভয়ঙ্কর খবর পায়। গ্রামের ধান ক্ষেতের মধ্যে পাওয়া গেছে আরেকটি মেয়ের লাশ। এবারের খুনের ধরন আরও ভয়ঙ্কর। মেয়েটির পরনে ছিল লাল রঙের একটি পোশাক, তার হাত দুটো তার নিজেরই রেশমি কাপড় দিয়ে বাঁধা ছিল এবং তার মাথায় জড়ানো ছিল তার নিজেরই অন্তর্বাস। এটা কোনো সাধারণ খুন ছিল না, এটা ছিল একটা বার্তা। ডিটেকটিভ পার্ক ঘটনাস্থলের কাছে খুনির পায়ের ছাপ খুঁজে পান, কিন্তু তার টিমের আরেক ভুলের কারণে একটি ট্র্যাক্টর এসে সেই ছাপের উপর দিয়ে চলে যায় আর একমাত্র প্রমাণটিও চিরতরে নষ্ট হয়ে যায়। পরপর দুটি একই রকম খুনের ঘটনায় ডিটেকটিভ পার্কের আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতে পারে এই খুনি কোনো সাধারণ অপরাধী নয়, সে অনেক বেশি চালাক আর সংগঠিত। যখন পার্ক কমপ্লিটলি দিশেহারা, তখন তার স্ত্রীর মুখ থেকে শোনা একটি সাধারণ কথা মামলার মোড় ঘুরিয়ে দেয়। তার স্ত্রী জানায় যে গ্রামের মাংসের দোকানের মানসিক প্রতিবন্ধী ছেলে বেগওয়াং হোকে নাকি ধান খেতে পাওয়া মৃত মেয়েটির পিছু নিতে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে পার্ক আর তার হিংস্র সহকারী চো ইয়ংকু মিলে গুয়াংহোকে থানায় তুলে আনে। কিন্তু গুয়াংহো ছিল জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। পার্ক তাকে যতই জেরা করে সে কিছুই স্বীকার করে না। তখনই ডিটেকটিভ পার্কের সহকারী চো ইয়ংকু তার আসল রূপ দেখায়। সে গুয়াংহোকে মাটিতে ফেলে দিয়ে অমানসিক অত্যাচার শুরু করে। তার চিৎকারে গোটা থানা কেঁপে ওঠে। কিন্তু পার্ক তাকে থামানোর বদলে তার সহকারীর দিকে একজোড়া জুতোর কভার এগিয়ে দেয়, যাতে মারার সময় কাপড়ে রক্তের দাগ না লাগে। এই দৃশ্য দেখেই বোঝা যায় নিরপরাধ মানুষকে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা তাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু এত মারধরের পরও গুয়াংহো অপরাধ স্বীকার করে না। তখন পার্ক সিদ্ধান্ত নেয় সে নিজেই প্রমাণ তৈরি করবে। সে গুয়াংহোকে নিয়ে ক্রাইম সিনে যাওয়ার পথে দেখে এক লোক একটা মহিলাকে বিরক্ত করছে। পার্ক কিছু না বুঝেই লোকটিকে গাড়ি থেকে নেমে সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু লোকটিকে গাড়িতে তোলার পর সে জানতে পারে লোকটি আসলে সিউল থেকে আসা নতুন ডিটেকটিভ সিওতে ইয়ন। সে শুধু রাস্তা জিজ্ঞাসা করছিল। নিজের বোকামিতে পার্ক লজ্জিত হলেও তার আসল উদ্দেশ্য সে ভোলেনি। সে গুয়াংহোয়ের জুতো দিয়ে খুনের পায়ের ছাপের ওপর নকল একটি ছাপ তৈরি করে আর ছবি তুলে সেটাকে প্রমাণ হিসাবে সাজিয়ে ফেলে। তার এই জঘন্য পদ্ধতি দেখে নতুন ডিটেকটিভ সিওতে ইয়ন অবাক হয়ে যায়। থানায় ফিরে পার্ক সেই নকল প্রমাণ দেখিয়ে গুয়াংহোকে আবার চাপ দেয়, কিন্তু সে তখনও খুন করার কথা অস্বীকার করে। এবার পার্কের মাথায় রাগের ভূত চেপে বসে। সে গুয়াংহোকে জঙ্গলে নিয়ে যায় জীবন্ত কবর দেওয়ার ভয় দেখায়। মৃত্যুর ভয়ে অবশেষে গুয়াংহো ভেঙে পড়ে আর সেই রাতের ঘটনা এমনভাবে বর্ণনা করতে শুরু করে যেন সে নিজেই খুনটা করেছে। অবশেষে পুলিশ একজন খুনি খুঁজে পায়। পরের দিন মিডিয়ার সামনে সেই খুনের ঘটনার পুনর্গঠন বা ক্রাইম সিন রিক্রিয়েশন করার জন্য গুয়াংহোকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সিওল থেকে আসা ডিটেকটিভ সিওতে ইয়নের মনে সন্দেহ জাগে। সে গুয়াংহোয়ের ক্ষতবিক্ষত দুর্বল হাতগুলো দেখে বুঝতে পারে এই ছেলের পক্ষে এত নিখুঁতভাবে রেশমি কাপড়ের গিট বাঁধা অসম্ভব। খুনের হাতের কাজ ছিল অত্যন্ত পেশাদার। সিও সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিডিয়ার চাপে আর কেস ক্লোজ করার তাগিদে কেউ তার কথা শোনে না। তাদের যুক্তি ছিল একজন আসল খুনি না পাওয়ার চেয়ে একজন নকল খুনিকে মিডিয়ার সামনে পেশ করা অনেক ভালো। বেগওয়াংহো কাঁপতে কাঁপতে মিডিয়ার সামনে খুনের প্রক্রিয়া বর্ণনা করতে শুরু করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে তার বাবার একটি চিৎকার গোটা নাটকটাকে থামিয়ে দেয়। এই ঘটনায় ডিটেকটিভ পার্ক হতভম্ব হয়ে যায়। যদি গুয়াংহো খুনি না হয়, তাহলে সে কিভাবে খুনের প্রতিটি বিবরণ এত নিখুঁতভাবে বলতে পারল?
কোনো উপায় না পেয়ে দুই ডিটেকটিভ আবার নতুন করে তদন্ত শুরু করে। এবার ডিটেকটিভ সিও তে ইউন সব কেস ফাইল ঘেটে একটি ভয়ঙ্কর প্যাটার্ন খুঁজে পায়। সে দেখে খুন হওয়া সব মহিলাই অবিবাহিত, সবার পরনেই ছিল লাল রঙের পোশাক এবং প্রত্যেককেই ধর্ষণের পর খুন করা হয়েছিল বৃষ্টির রাতে। এই প্যাটার্ন মিলিয়ে সিও অনুমান করে শহরে আরও একটি খুন হয়েছে, যার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। সে নিজের দল নিয়ে খুঁজতে বের হয় এবং সত্যি সত্যি একটি গমের ক্ষেত থেকে 4 মাস ধরে নিখোঁজ আরেকটি মেয়ের পচা গলা লাশ খুঁজে পায়। ফরেনজিক রিপোর্টে নিশ্চিত হয় যে সবগুলো খুনই একই ব্যক্তি করেছে। এমনকি লাশের পোশাকে খুনের শরীরের নমুনাও পাওয়া যায়, কিন্তু প্রযুক্তি এতটা উন্নত না হওয়ায় সেটা থেকে কোনো তথ্য বের করা সম্ভব হয় না। খুনিকে ধরার জন্য মরিয়া হয়ে পুলিশ এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা তাদের এক নারী সহকর্মী কুইয়ককে লাল পোশাক পরিয়ে টোপ হিসেবে পাঠায়, কিন্তু গোটা শহর ঘুরেও খুনির কোনো চিহ্ন পাওয়া যায় না। যখন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন এক রাতে বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়ানো 2 ছাত্রের কথায় একটি অদ্ভুত তথ্য সামনে আসে। তারা জানায় শহরের একটি স্কুলে নাকি এক ভয়ঙ্কর ভূতের উপদ্রব শুরু হয়েছে, যা বৃষ্টির রাতে টয়লেটে লুকিয়ে থাকে আর মেয়েদের দিকে তাকিয়ে থাকে। পুলিশ এটাকে গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই থানায় ফোন আসে। শহরের কারখানার কাছে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। খুনের পদ্ধতি এবারও হুবহু এক। ঘটনাস্থলে গিয়ে সিও বুঝতে পারে মেয়েটিকে অন্য কোথাও খুন করে এখানে টেনে আনা হয়েছে, কিন্তু সারারাত বৃষ্টির কারণে সব প্রমাণ ধুয়ে গেছে। কিন্তু এই ঘটনা ডিটেকটিভ পার্ককে একটি নতুন ধারণা দেয়। সে ভাবে প্রতিটি ক্রাইম সিনে চিরুনি অভিযান চালিয়েও তারা খুনির একটি চুলও পায়নি। এর একটাই কারণ হতে পারে খুনি টাকমাথাওয়ালা। কিন্তু শহরের সব স্নানাগারে তল্লাশি চালিয়েও কোনো টাকমাথাওয়ালা সন্দেহভাজনকে পাওয়া যায়নি। যখন কেসটা আবারও অন্ধকারে ডুবে যায়, তখন তাদের নারী সহকর্মী কুইয়ক একটি যুগান্তকারী সূত্র খুঁজে পায়। সে লক্ষ্য করে যতবার খুন হয়েছে ঠিক সেই রাতেই স্থানীয় রেডিও স্টেশনে স্যাড লেটার নামের একটি বিষণ্ণ গান অনুরোধ করে বাজানো হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। যে ব্যক্তি বারবার এই গানটি অনুরোধ করছে সেই আসল খুনি। ডিটেকটিভ সিও দ্রুত রেডিও স্টেশনে ছুটে যায়, কিন্তু জানতে পারে পুরনো অনুরোধের পোস্টকার্ডগুলো আবর্জনায় ফেলা হয়েছে। সে আবর্জনা স্তূপে ছুটে যায়, কিন্তু খড়ের গাদায় সূচ খোঁজার মতোই সেই স্তূপ থেকে একটি পোস্টকার্ড খুঁজে বের করা ছিল অসম্ভব। একদিকে যখন সিও আবর্জনার পাহাড়ের সূত্র খুঁজছে, অন্যদিকে ডিটেকটিভ পার্ক সব আশা ছেড়ে দিয়ে একজন তান্ত্রিকের শরণাপন্ন হয়। সে তাবিজ নিয়ে সেই রাতে ক্রাইম সিনে পৌঁছে এবং দেখে সিওতে ইউনো সেখানে হতাশ হয়ে বসে আছে। রেডিওতে তখন আবারও বেজে উঠেছে সেই অভিশপ্ত গান স্যাড লেটার। ঠিক সেই মুহূর্তে দূরে অন্ধকারের মধ্যে তারা একটি ছায়ামূর্তি দেখতে পায়। 3 জনই লুকিয়ে পড়ে। তারা দেখে লোকটি ঘটনাস্থলে একটি অন্তর্বাস রেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পার্কের চোখ যায় লোকটির নিজের পোশাকের দিকে। সে দেখে লোকটি নিজেই মেয়েদের লাল লেসের অন্তর্বাস পরে আছে। এই ধরনের বিকৃত আচরণ একমাত্র সেই সিরিয়াল কিলারেরই হতে পারে। বিপদ আজ করতে পেরে লোকটি দৌড়ে পালায়। 3 জন ডিটেকটিভ তাকে তাড়া করে একটি কারখানায় পৌঁছায়, কিন্তু লোকটি ভিড়ের মধ্যে মিশে যায়। তবে শেষ রক্ষা হয় না। তার পরা সেই লাল অন্তর্বাসী তার পরিচয় ফাঁস করে দেয়। ডিটেকটিভের সহকর্মী চো ইয়ংগু এক লাফে লোকটিকে ধরে ফেলে। জেরার পর লোকটি জানায় সে একজন মানসিক রোগী এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে স্কুলের টয়লেটের সেই ভূতের গল্প বলে। প্রতিবেশীদের চোখে সে একজন আদর্শ স্বামী ও বাবা, যে তার অসুস্থ স্ত্রী ও 2 ছেলের দেখাশোনা করে। কিন্তু ডিটেকটিভ পার্কের মন বলছে এই লোকটির সাথে সব খুনের যোগসূত্র রয়েছে। গল্পের এই পর্যায়ে এসে ডিটেকটিভ সিওর মাথায় স্কুলের টয়লেটে সেই অদ্ভুত গুজবটা ঘুরপাক খাটতে থাকে। তুচ্ছ একটা গুজব, কিন্তু কেন যেন তার মন বলছিল এর ভিতরেই লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। সে একা একাই স্কুলে যায় এবং জানতে পারে গুজব তা স্টুডেন্টদের বানানো। তবে স্কুলের পাশের পাহাড়ের ঢাল থেকে প্রায়ই এক মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। এই সূত্র ধরে সিও পাহাড়ের দিকে ছুটে যায় এবং সেখানে একটি বাড়ির সন্ধান পায়। সেই বাড়িতে থাকা মহিলাটিই ছিল এই সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে থাকা একমাত্র শিকার। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলাটি জানায় সেই রাতে সে ভয়ে খুনির মুখের দিকে তাকানোর সাহস পায়নি। তার শুধু একটাই কথা মনে আছে, খুনির হাত ছিল বরফের মতো ঠান্ডা এবং অস্বাভাবিক নরম, ঠিক যেন কোনো মেয়ের হাত। অবশেষে মামলায় প্রথম কোনো নাক্কারজনক সূত্র পাওয়া গেল। ডিটেকটিভ সিও দ্রুব থানায় ফিরে আসে এবং ধরে আনা লোকটির হাত পরীক্ষা করে, কিন্তু সে হতাশ হয়ে দেখে লোকটির 2 হাতই অত্যন্ত খসখসে আর রুক্ষ। তার মানে এই লোকটি খুনি নয়,
এই কথা শুনে ডিটেকটিভ পার্কের অহংকারে আঘাত লাগে। সে ভাবে সিও তাকে সবার সামনে ছোট করতে চাইছে। দুজনের মধ্যে শুরু হয় প্রচণ্ড মারামারি, কিন্তু তারা যখন নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত তখন তারা খেয়ালই করেনি যে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আর রেডিওতে আবারও বেজে উঠেছে সেই অভিশপ্ত গান স্যাড লেটার। তাদের বুকের ভিতরটা হিম হয়ে গেল। তারা বুঝতে পারল আজ রাতে খুনি আবারও শিকারে বেরিয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকালে পুকুরের ধার থেকে উদ্ধার হয় আরেকটি মেয়ের লাশ। এবারের খুনের পদ্ধতি ছিল আগের থেকেও 1000 গুণ ভয়ঙ্কর। এই দৃশ্য দেখে দুই ডিটেকটিভের মনের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। অসহায়ত্বের এক বিশাল পাথর যেন তাদের বুকের উপর চেপে বসে। যখন তারা সব আশায় প্রায় ছেড়ে দিয়েছে তখন তাদের নারী সহকর্মী কুইওক একটি অবিশ্বাস্য খবর নিয়ে আসে। সে আবর্জনার স্তূপ থেকে সেই গান অনুরোধ করা পোস্টকার্ডটি খুঁজে পেয়েছে। পোস্টকার্ডের ঠিকানা অনুযায়ী তারা কারখানার একজন কর্মী পার্ক হিউন গিউকে খুঁজে পায়। তাকে দেখার সাথে সাথেই ডিটেকটিভ সিওর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। পার্ক হিউন গিউ শহরে এসেছিল ঠিক প্রথম খুনের কিছুদিন আগে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাত দুটো ছিল অস্বাভাবিক রকমের নরম। সিও নিশ্চিত হয়ে যায় এই পার্ক হিউন গিউই সেই আসল খুনি, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। কিভাবে তাকে দোষী প্রমাণ করা যাবে? ঠিক তখনই ডিটেকটিভ সিওর মাথায় আসে সেই মানসিক প্রতিবন্ধী ছেলে বেক গুয়াংহোর কথা। সে খুনের যে নিখুঁত বিবরণ দিয়েছিল সেটা কোনো বানানো গল্প হতে পারে না। সে খুনি নয়, কিন্তু সে অবশ্যই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী। দুই ডিটেকটিভ পাগলের মতো গুয়াংহোকে খুঁজতে বের হয়। ধানের ক্ষেতের মধ্যে তারা তাকে ধরে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে গুয়াংহো স্বীকার করে সেই রাতে সে খড়ের গাদায় লুকিয়েছিল এবং বিজলি চমকানোর আলোতে সে 3 বার খুনির মুখ দেখেছিল। অবশেষে মামলার সবচেয়ে বড় সূত্র পাওয়া গেল। ডিটেকটিভ পার্ক যখনই আসল খুনি পার্ক হিউন গিউর ছবি বের করে গুয়াংহোকে দেখানোর জন্য, ঠিক সেই মুহূর্তে গুয়াংহো ভয়ে কাঁপতে শুরু করে এবং তার পুরনো মানসিক রোগ আবার ফিরে আসে। সে কিছু চেনার আগেই তার বাবা লোকজন নিয়ে এসে ডিটেকটিভদের মারতে শুরু করে। এই গণ্ডগোলের সুযোগে বেক গুয়াংহো দৌড়ে পালিয়ে যায়। ডিটেকটিভ পার্ক তাকে তাড়া করতে করতে একটি রেল লাইনের কাছে পৌঁছায়, কিন্তু সে যা দেখে তাতে তার পৃথিবীটা যেন থেমে যায়। বেক গুয়াংহো রেল লাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেনের দিকে তাকিয়ে হুইসেল বাজাচ্ছিল। একটি দ্রুতগামী ট্রেন এসে তাকে ধাক্কা মারে। একমাত্র প্রত্যক্ষদর্শীর মৃত্যুর সাথে সাথে সত্যটা যেন তার সাথেই চিরতরে কবরে চলে গেল। যথেষ্ট প্রমাণের অভাবে আসল খুনি পার্ক হিয়ন গিউকে ছেড়ে দেওয়া হয়। কেসটা আবারও অন্ধকারে ডুবে যায়। কিন্তু ঠিক তখনই ফরেন্সিক বিভাগ থেকে একটি ফোন আসে। তারা শেষ মৃতদেহ থেকে খুনির ডিএনএ নমুনা খুঁজে পেয়েছে। যদি এই ডিএনএ পার্ক হিয়ন গিউর সাথে মিলে যায় তাহলেই এই ভয়ঙ্কর খেলার শেষ হবে। কিন্তু সেই সময় কোরিয়ায় ডিএনএ টেস্ট করার প্রযুক্তি ছিল না, তাই নমুনাটি আমেরিকায় পাঠাতে হয়। ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই সময়ে ডিটেকটিভ শিও ছায়ার মতো পার্ক হিয়ন গিউর ওপর নজর রাখছিল। কিন্তু এক রাতে মাত্র কয়েক মুহূর্তের জন্য তার চোখটা লেগে আসে, আর সেই সুযোগেই পার্ক হিয়ন গিউ উধাও হয়ে যায়। কিছুক্ষণ পরেই জঙ্গলের ভেতর থেকে আরেকটি মেয়ের লাশ পাওয়া যায়। মৃত মেয়েটি ছিল সেই স্কুলের ছাত্রী যে শিওকে টয়লেটের গুজবের কথা বলেছিল। এই দৃশ্য দেখে ডিটেকটিভ শিও আর নিজেকে ধরে রাখতে পারে না। তার ভেতরের সমস্ত মানবিকতা, আইন, নিয়ম কানুন যেন মরে যায়। সে নিজের হাতেই তড়িজুটি থামানোর সিদ্ধান্ত নেয়। সে পার্ক হিয়ন গিউকে বন্দুকের মুখে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। শিও তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি এই খুনগুলো করেছ? পার্ক হিয়ন গিউ একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমি যে করেছি তার প্রমাণ কি? এই কথা শুনে শিওর রক্ত উঠে যায়। সে বন্দুকের ট্রিগারে আঙুল রাখে। ঠিক সেই মুহূর্তে ডিটেকটিভ পার্ক ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে সেখানে ছুটে আসে। শিও দ্রুত রিপোর্টটি খোলে, কিন্তু রিপোর্টের ফলাফলটি ছিল এক কথায় অকল্পনীয়। ডিএনএ মেলেনি। পার্ক হিয়ন গিউ এই খুনগুলো করেনি। শিও বিশ্বাস করতে পারে না। সে বিজ্ঞানের প্রমাণকে অস্বীকার করে, ঠিক যেমনটা আগে ডিটেকটিভ পার্ক করত। সে হিয়ন গিউকে মারতে যায়, কিন্তু পার্ক তাকে থামায়। হতাশা আর অসহায়ত্ব নিয়ে তারা দেখতে থাকে পার্ক হিয়ন গিউ ধীরে ধীরে একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর মিলিয়ে যাচ্ছে, আর তার সাথে হারিয়ে যাচ্ছে এই মামলার সব রহস্য। এই ঘটনার পর ডিটেকটিভ পার্ক চাকরি ছেড়ে দেয়। শিওর কি হয়েছিল তা কেউ জানে না। 16 বছর কেটে গেছে। পার্ক এখন একজন সাধারণ ব্যবসায়ী। একদিন সে তার পুরনো কর্মস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে সেই প্রথম লাশ পাওয়া নালার দিকে। অতীতের সব ভয়ঙ্কর স্মৃতি তার মনে ভেসে ওঠে। ঠিক তখনই একটি ছোট মেয়ে তার পাশে এসে দাঁড়ায়। মেয়েটি বলে, কিছুদিন আগে আরেকজন আঙ্কেলও এখানে এসে এইভাবেই তাকিয়েছিল। পার্ক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাই নাকি? মেয়েটি বলে, হ্যাঁ, আর ওই আঙ্কেলটা বলেছিল অনেকদিন আগে সে এখানে কিছু একটা করেছিল, তাই সেটা মনে করতে এসেছিল। এই কথা শোনার সাথে সাথে পার্কের শরীরে রক্ত জমে যায়। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কেমন দেখতে ছিল লোকটা? মেয়েটি কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, তেমন কিছু না, একদম সাধারণ।
পার্ক ডুমান আর কোনো কথা বলতে পারে না। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায়। তার সেই চাহনি যেন সিনেমার পর্দা ভেদ করে সরাসরি আমাদের দর্শকদের দিকে, যেন সে আমাদের মধ্যেই সেই সাধারণ দেখতে খুনিকে খুঁজছে। এই চাহনিটি দিয়েই সিনেমাটি শেষ হয়, একটি অমীমাংসিত রহস্য, একরাশ হতাশা আর অসহায়ত্ব নিয়ে। দুই ডিটেকটিভ তাদের সমস্ত জীবন দিয়েও খুনিকে ধরতে পারেনি, তারা হেরে গিয়েছিল। কিন্তু জানেন কি বাস্তবে কি হয়েছিল? বাস্তবে 2019 সালে, অর্থাৎ প্রথম খুনের 33 বছর পর, আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে আসল খুনি লি চুন জাইকে শনাক্ত করা হয়। সে 14টা খুন আর 30টিরও বেশি ধর্ষণের কথা স্বীকার করে। আইন তাকে শাস্তি দিতে পারেনি, কারণ কেসটার সময়সীমা পেরিয়ে গিয়েছিল। কিন্তু সত্যটা অবশেষে সামনে এসেছিল। এই সিনেমার আসল বার্তা হলো, শয়তান সবসময় ভয়ঙ্কর রূপে আসে না। সিনেমার সেই খুনির মতোই আমাদের চারপাশে অনেক সাধারণ দেখতে মানুষ ঘুরে বেড়ায়, যাদের ভেতরের রূপটা হয়তো অনেক বেশি অন্ধকার। তাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। আমাদের আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের মনে এতটুকুও জায়গা করে নিতে পারে, যদি এই গল্প থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। এই ধরনের গভীর এবং চিন্তাশীল গল্পের বিশ্লেষণ যদি আপনারা আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।